হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন ফারজানা আফরিন। পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকবেন। আজকে তার জানা অজানা সকল তথ্য আমরা জানব, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই আফরিন আপুর কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে অনেক প্রিটি লাগছে, মাশাআল্লাহ। সো মাচ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনার বিজনেসটা কতদিন থেকে শুরু করেছেন এবং আপনার উদ্যোগের নামটা কি? আচ্ছা, আমার উদ্যোগের নাম হচ্ছে ফারজানা বুটিক্স। আমার 3 মান্থ হলো, মাত্র 3 মাস হলো। এর আগে আমি সঞ্চালনা করতাম। আমার 93 ব্যাচ ভিত্তিক, যেটা শুরু হয় আমার 2005 থেকে শুরু হয়। তো বেসিক্যালি আমি সঞ্চালনাই করতাম। তো একদিন বন্ধুদেরকে বলতেছিলাম যে আমার খুব ইচ্ছে যে আমি বড় একজন নারী উদ্যোক্তা হব। তখন ওরা আমাকে বলতো যে তুই কেন নারী উদ্যোক্তা হবি, তোর তো সব আছে, তোর তো কিছু হারাবার নাই বা পাওয়ারও কিছু নেই, তোর বাড়ি গাড়ি এত কিছু থাকার সত্ত্বেও নারী উদ্যোক্তা হবি কেন? তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে তুই আজকে কি মেলা দিবি? তো বললো হ্যাঁ, আমার 8, 9, 10 এই 3 দিন আমার মেলা আছে। তা আমি বললাম যে এবারে মেলা আমি তোর সাথে একটু অংশগ্রহণ করব। একজন নারী উদ্যোক্তা কিভাবে হয়, আমি তোর সাথে মেলায় না গেলে আমি বুঝবো না যে আসলে নারী উদ্যোক্তা বলতে কি বোঝায়। তো ও বললো যে তুই পারবি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে সকাল থেকে রাত 10টা পর্যন্ত। তখন আমি বললাম যে উদ্যোক্তা হওয়ার জন্য যদি 24 ঘন্টা আমাকে দাঁড়ায় শিখতে হয় তাহলে আমি পারবো। তো আমি গেলাম, যাওয়ার পরে মেলা শুরু হলো সকাল 10টা থেকে। তো ও দেখলাম ঘুমায় যাচ্ছে, বাট আমি কিন্তু খুব প্রাণবন্ত ভাবে সে দাঁড়িয়ে আছি। তো আমি দেখলাম একজন নারী একের পর এক আসতেছে, তাদের অনেক অজানা কথা, অনেক নিউজ রিপোর্টার ভাইরা। ইন্টারেস্টিং লাগছিল, মানে এত ভালো লাগতেছিল যে অনেকে বলতো যে একজন নারী উদ্যোক্তা কি ভালো না, মনে হয় না নারীরা তো শুধু মনে হয় যেন ওখানে যায় আড্ডা দিতে। বা এই যে এখন আমার খুব বোরিং লাগতো যে আমি নিজে যেয়ে দেখবো একজন নারী উদ্যোক্তা হওয়ার পেছনে গল্পটা আসলে কি। তখন আমি ওকে বললাম যে আমার না খুব ভালো লাগতেছে, কিন্তু আমি যে নেগেটিভ সাইডের কথা শুনলাম এতগুলা বছর, সেটার সাথে আমার কোনো মিল নেই। বরঞ্চ আমার খুব ভালো লাগতেছে যারা নিউজ রিপোর্টার ভাইরা আসতেছে এবং বিভিন্ন চ্যানেল থেকে যারা আসতেছে। তো নিউজ রিপোর্টার ভাইরা সবসময় এমন কোশ্চেন করতো, আমার মনে হয় যেন আমি রেগুলার মেলা করতে চাচ্ছি। ওনাদের কথা শুনে আমার এত ইন্টারেস্ট লাগলো। তখন আমার ফ্রেন্ডকে বললাম যে এবার থেকে যত মেলা হবে আমি তোর সাথে অ্যাটেন্ড করতে চাই। তো একজন নারী উদ্যোক্তা, সেখান থেকে আমার সবচেয়ে বড় পাওয়া যে আমি আমার বাড়ির নিচে 3টা দোকান আছে। তখন আপনার ভাইকে আমি শেয়ার করলাম এসে মেলা থেকে যে আমি না নারী উদ্যোক্তা হতে চাই। বলে কেন, তোমার কিসের দরকার নারী উদ্যোক্তা? ভালো না, এটা খুব খারাপ কাজ, এটা মানুষ অন্য চোখে দেখে। তখন আমি বললাম যে আমার চোখে দেখে এই ভিডিও ফুটেজটা তুমি একটু দেখো, যেহেতু আমি 3 দিন মেলায় অংশগ্রহণ করেছি, তো আমি 3 দিন আমি ভিডিও করেছি, তুমি একটু দেখো, দেখার পরে তোমার মতামতটা দাও, এবং আমি ইয়েস ওর নো তখনই আমি তোমাকে ক্লিয়ার করে দেব। তখন আপনার ভাই আমার মোবাইলটা নিয়ে বসলো, বলার পরে দেখা সে অবাক হয়ে আছে। অবাক হয়ে থাকার পরে বলে যে এখানে তো শুধু নারীদের আড্ডা, কেন একজন নারীকে নিয়ে পুরুষের এত কেন নেগেটিভ সাইডের কথা আছে? নারী মানেই হলো আড্ডা, খারাপ। বা আমরা যদি বিউটিশিয়ান হই সেখানে তারা মনে করে যে আমরা আননেসেসারি অপ্রয়োজনীয় অনেক এটা কেন, মানে কেন এই ধরনের মনোভাব সমাজের মনোভাব হয় কেন? যেমন ধরেন আমাদের মতো হাউস ওয়াইফ যারা আছে, তাদের বাসায় যারা মেড সার্ভেন্ট থাকে, তো তারা একজন আর কাজের লোকের গায়ে হাত তুলছে, আমি কিন্তু ওকে খুব আদর করছি, আমারটা কেউ দেখতেছে না। মানে শাসনের সময় শাসন যে আমরা আমার বাচ্চাদেরকেও তো করি, তো সেই শাসনটা যদি আমরা আমাদের মেড সার্ভেন্টকে করি, হেল্পিং হ্যান্ডকে করি, সেক্ষেত্রে দোষের হয়ে যায়। বাট আমরা যখন তাকে ভালোবাসছি, আদর করছি নিজের সন্তানের মতো, তখন কিন্তু ওই জিনিসটা আসে না। সেটাই তো, তখন থেকে পুরুষের মাইন্ডে হয়ে গেছে কি যে নারীরা হয়তো সবসময় মনে খারাপ কাজই করে, তারা খুব রেয়ার কেস যে মনে হয় ভালো কাজ হাতে গোনা। তখন আমি বললাম যে তুমি যাই বলো, নিচের এই দোকানটা আমি রিসেন্টলি আমি একজন উদ্যোক্তা হয়ে দাঁড়াতে চাই। তখন সে খুব একটু দেখলাম একটু
একটু কনফিউজড। তখন আমি বললাম যে কি বলো, কথা বলতেছে না। তারপর সে একদম তোড় ঝোড় করে 1 মাসের মধ্যে সে ইন্টেরিয়র ডিজাইন করে আমাকে একটা শপ করে দিল। দেওয়ার পর আমি সেটা নাম দিলাম ফারজানা বুটিক্স। আচ্ছা। তো এখন বলতেছে তুমি কি এখানে সময় দিতে পারবা? আমি তো ইনশাআল্লাহ আমি পারবো, তবে আমার একটাই কথা, তুমি কখনো নেগেটিভ সাইডে আমাকে চিন্তা করো না। আমার উপরে বিশ্বাস রাখতে হবে যে আমি রাত 10টা হলো আমি নিরাপদে বাসায় আসতে পারবো। আর যদি মনে করো যে আমার উপরে তুমি বিশ্বাস করতে পারবা না, তাহলে তুমি এখনই বলে দাও আমার এই নারী উদ্যোক্তা বা এই স্বপ্ন আমাকে করতে দিও না। তখন বললো যে ইনশাআল্লাহ আমার তোমার উপরে পুরোপুরি 100% বিশ্বাস আছে। তখন আমি রাত্রেবেলা যখন নিচে থেকে উপরে উঠি বাসায়, তখন আমার মেয়ে আসলো বাসায়। আমি মেয়েকে বললাম, আম্মু আজকে তো অনেক দিন ধরে তোমার সাথে গসিপিং করতেছি যে আমি একটু কিছু একটা করতে চাই। বলে যে আম্মু তুমি তো খুব ভালো সঞ্চালনা করো, এটা নিয়ে থাকো না। বাপি যখন পছন্দ করে না, তুমি নারী উদ্যোক্তা হিসাবে এখানে ওখানে যাও, সেটা পছন্দ করছে না। তখন আমি বললাম না তুমি একটু সাপোর্ট করো আম্মু। হঠাৎ করে দেখি সকালবেলা বলতেছে ঠিক আছে বাপি, আম্মু এটা করতে যাচ্ছে, প্লিজ করে দাও। তারপর আমার ছেলে যখন নিচে নামলো, নেমে যখন আমার দোকানটা একটু দেখলো, দেখার পরে বলতেছে আম্মু তোমার প্রত্যেকটা কাজে আমার খুব ভালো লেগেছে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে যে তুমি প্রাইসটা লিখেছো, আমার মনে হয় আমি তো অনেক জায়গায় ইভেন্ট পার্টনার হিসেবে কাজ করি, তো তোমার প্রাইসটা আমার কাছে মনে হলো জন্য বেস্ট। না, এটা ভালো যে আপনি লিখে দিয়েছেন। এই যে গ্রাহকের সাথে কথা বলা, এত বেশি বার্গেনিং এ যাওয়া, এই জিনিসটা না অনেক খারাপ লাগে। এটা আসলে তখন আবার আরেক রকম পরিবেশ হয়ে যায়। সো যখন লেখা থাকে আমরা এটাই বাস, আর কোনো কথা নেই। সেটাই, এটা আমার মনে হয় পরিবেশটাও ভালো থাকে। পরিবেশটা ভালো, আর মনে হয় যেন আপনার মাইন্ড ফ্রেশ রাখে, স্ট্যান্ডার্ড লাগে, আর মাইন্ডটা ফ্রেশ থাকে। আপনি আমার কাছে আসলেন, একটু গল্প করলেন, আমার প্রোডাক্টটা দেখলেন, দেখার পরে মনে হলো যে না আপুর সাথে বার্গেনিং এ না যায়, আপু তো লিখে দিয়ে জাস্ট এটুকু অনার করে যে আপু এটা আমি নিচ্ছি, জাস্ট 50 বা 100 টাকা কি কমানো যায়। এটা হলো আমাদের একটা মানে কি বলবো, মেয়েদের একটা কনসেপ্ট থাকে যে না কিছুটা আমরা মেয়ে হিসাবে একটু দাবি করতে পারি, কিন্তু পুরুষ যখন কিছু বলে না যে আপু 100 টাকা কি কমানো, তখন মনে হয় 100 টাকা বাড়ায় নি। সেটাই আসলে আপুর কথা শুনে যেটা মনে হলো, আসলে এখনো আমাদের সমাজটা সেইভাবে কি মন মানসিকতা বাড়াতে পারেনি। সমাজের যারা পুরুষরা আছে তারা কি এখনো সেই সেকেলে পড়ে রয়েছে। সেকেলে কি আমি খারাপ বলছি না, কিন্তু ওই যে মনোভাব যে একজন নারী যখন উদ্যোক্তা হয় সে খারাপ হয়ে যাচ্ছে। সে আড্ডা, মানে নারী উদ্যোক্তা মানেই তারা খালি গল্প গুজব আড্ডা এই ঘোরাঘুরি, আসলে কিন্তু তা না। একটা নারী উদ্যোক্তা সারা রাত জেগেও পরিশ্রম করে নিজের মেধাকে কাজে লাগিয়ে কিন্তু একটা প্রোডাক্ট রেডি করে। তো এটা আসলে অনেক সম্মানের। আমি আশা করব আপনারা সবাই, আমরা যারা নারী উদ্যোক্তা আছি বা যারা আসতে চান তাদেরকে সম্মান করবেন এবং মিশুন, দেখুন না তাদের লাইফস্টাইলটা কেমন। এই যে উদ্যোক্তাদের যে জীবনীগুলো বের হয় মাঝে মাঝে সেগুলো একটু পড়ুন, একটু সার্চ দিন, কারণ এখন তো মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার যুগ। এখন সব পৃথিবী কিন্তু হাতের মুঠোয়, আপনি জানতেই পারবেন যে আসলে উদ্যোক্তারা কি করে, ওদের কাজটা কি। মাঝে মাঝে এই যে মেলাগুলা হয়, যেমন আপু মেলা করে কিন্তু তার অভিজ্ঞতা তা সে দেখেছে এবং সে বলতে পেরেছে তার হাজবেন্ডকে যে আসলে নারীরা এরকম বা নারী উদ্যোক্তা এরকম। সো আমার মনে হয় কি আমরা এই মেন্টালিটি থেকে বের হয়ে আসি, একটু আপডেট হই এবং আমরা একটু পড়ালেখা করি, একটু দেখি বুঝি যে না উদ্যোক্তা মানেই যে আড্ডা করা বা শুধুমাত্র কথা বলা ঘোরাফেরা, এটা কিন্তু না। এই ঘোরাফেরার মধ্যে কিন্তু উদ্যোক্তা তার কাজগুলোই সারে। মেলা করা কোনো ঘোরার কাজ না, এটা আসলে একটা বিজনেস। আমরা সবকিছু একটা বিজনেসের মধ্যে আনি, পার্সোনাল ভাবে না আনি। কি বলেন আপনি? জি আপু, অ্যাবসলিউটলি রাইট। আপনার কি কি পণ্য আছে আপনার? আমার দোকানে আছে আপু বুটিক্স আইটেম আছে, ব্যাগ আছে, আর আমার মেয়ে রিসেন্টলি হাতে বানানো তেল বানিয়েছে একদম। আচ্ছা আচ্ছা। ওর বাসায় এটা 1 মাস হলো এটা ও বানিয়েছে, ওর হাজবেন্ড আর ও। তো তেলটা যখন ও বানায় তখন না ও নিরাশ হয়ে যায়, তখন সে তোড়ঝোড় করে প্যাকেজিং করে। তো আমি বললাম যে তুমি এটা অনলাইনে পেজ এটা খুলো। তখন বললো যে আম্মু এটা কি চলবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই চলবে, তুমি রাখো। তো দেখা গেল যখন তার 1-2 মাস পার হয়ে গেল তখন সে ভেঙে পড়লো। তো আমি যখন বুটিক্সের দোকানটা ওপেন করলাম তখন আমি বললাম যে আম্মু তোমার তেলের প্যাকেজিংটা তো খুব ভালো, আমি তোমার তেলগুলো আমি আমার দোকানে একটু রাখি। দেন আমি রাখার যখন আমি ডিসপ্লে করলাম, যেদিন আমি ওপেনিং করলাম
সে তেলটা টেবিলে রাখলাম মাত্র একটা, আমি মাত্র ডিসপ্লে করে জাস্ট ও পাশে গেলাম, এখান দিয়ে দেখি সেল হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি সাথে সাথে তাকে ফোন দিলাম যে আম্মু তোমার তেলটা সেল হয়ে গেল 4টা একদিনে। ওয়াও। তো ও বিশ্বাসই করতে পারছে না যে আম্মু এটা কিভাবে সম্ভব। আমি বললাম যে তোমার ভাগ্যটা খুব ভালো। তো এভাবে মনে হয় যেন নারীদের পাশে আল্লাহই মনে হয় যেন এটা হাতে গড়া, যে মেয়ে হলে যেন সব নেমে আসে আর কি। হ্যাঁ, এবং আসলে এটা সেটা তো অবশ্যই, এবং এই যে আপনি আপনার মেয়ে কষ্ট করে এটা রেডি করলো, এবং ওই যে ব্যবসায় সৎ থাকতে হবে, হ্যাঁ তাহলে আপু, বরকত আসবে, সেটাই। বিষয়টাই হচ্ছে এমন। সে জি তো তার আপু, মন দিয়ে, প্রাণ দিয়ে, তার কর্ম দিয়ে, সময় দিয়ে সে একটা প্রোডাক্ট রেডি করলো এত সুন্দর করে। সে যদি যদি এটার মধ্যে কোনো ভেজাল করতো সেটাই। বা কোনো ল্যাকিংস রাখতো, তাহলে হয়তো বা তার এটা ওইভাবে সেল হতো না। হ্যাঁ, আর কিছু তো হিজাব, ব্যবসায় সৎ থাকতে হবে। সেটাই আপু, অ্যাবসলিউটলি। কিছু হিজাবের আইটেম রেখেছি আর কিছু হুম। বাচ্চাদের কসমেটিক্স আইটেম রেখেছি আচ্ছা আর কি। আচ্ছা, মানে সব ধরনের প্রোডাক্টই হ্যাঁ আছে, বাচ্চা ইনশাআল্লাহ। বড়। মানে আমার কথা হলো একজন নারী এসে যেন নারীর প্রোডাক্টও পেতে পারে, আর যদি বাচ্চা থাকে, বেবিদের বাচ্চা অনেক প্রোডাক্টও। সময় দেখা গেছে যে আমার কিছু ব্যান্ড লাগতো আম্মু, তুমি তোমারটা নিলা, আমার তো কিছু পেলাম না হ্যাঁ, আন্টির এটা মন দোকানে। খারাপ করে। তখন হ্যাঁ। আমি কোরিয়ান স্টোরে যাই, কোরিয়ান স্টোরে যে ওনার দোকানের সবকিছু মনে হয় যেন আমার গাড়িতে ঢুকাচ্ছে। তখন আপু ভাই বলতে তুমি আসছো কিন্তু বেসিক্যালি ব্যাগ নিতে, তুমি কেন এগুলা নিচ্ছে? তখন আমি বললাম যে শোনো, একটা আপু যদি ওনার বেবিকে কোলে নিয়ে আসে, তখন আপুটা যদি একটা ড্রেস কিনে, তখন বেবিটা বলবে আমার তো কিছু পেলাম না। তো আমি এটা কনসেপ্টটা মাথায় রেখে না, আমি বাচ্চাদের ব্যান্ড, কিছু ক্লিপ এগুলা কালেকশন করে জাস্ট আমার ডেস্কে সুন্দর করে সাজালাম, আর কিছু বেবির আইটেম রাখলাম, কডমো টাইপের, সবগুলো বাইরের প্রোডাক্ট, আর আমাদের দেশি হলো বুটিক স্টাইল। আচ্ছা, দর্শক, আসলে একজন নারী উদ্যোক্তাকে কিন্তু অনেক বিষয়ে চিন্তা করে তার বিজনেসটাকে রান করে নিয়ে যেতে হয়। আপা গিয়েছিলেন বুটিকের দোকান দিতে, বাট সেখানে অ্যাড হয়ে গেল বাচ্চাদের প্রোডাক্টও। সো নারী চিন্তা করে যে আসলে কোনটা করলে বেস্ট হবে, কোনটা করলে সেরা হবে। এই জন্য যারা উদ্যোক্তা আছেন, আপনারা নিজেদের বিজনেস নিয়ে একটু ভাবুন, চিন্তা করুন, একটু মাথা খাটান, তাহলে কিন্তু আপন মতো অনেক অনেক নতুন নতুন আইডিয়া আপনাদের চলে আসবে। আপনার যে পণ্যের যে সোর্সিং, সেটা আসলে শুরু যে কাজগুলো, এই কাজগুলো কে করে? আপনি নিজে হ্যান্ডেল করছেন না লোক রেখেছেন? না, আমার হাজবেন্ড আমাকে একদম এখন তো 100% সাপোর্ট করে। সেই ভিডিও ফুটেজটা দেখার পর একজন নারীর প্রতি তার অগাধ বিশ্বাস একটা এবং সম্মানের জায়গাটা তৈরি সম্মানের, যেমন হয়েছে। আজকে যখন আমি বের হচ্ছি সে বল তাড়াতাড়ি খাওয়া শেষ করো না, ড্রাইভার বসে আছে। আমি বললাম কেন? বললো যে তুমি যাবা না, তোমার তো ও। দেখলাম তোমার মেসেজে 5টায় টাইম দাও, তো তুমি পৌঁছাবা কখন? আমি বললাম যে আমার থেকে এক্সাইটেড তুমি বেশি। তো আমার হাজবেন্ডের জন্য আমার এই স্বপ্ন, এবং প্রত্যেকটা কাজে আমাকে মনে হয় যেন সেই আগ বাড়ায় করতেছে। বাহ, এটা তো আমি চমৎকার। মানে ভাবতেও পারিনি যে সে এতটা উৎসাহ ভাবে আমাকে সাপোর্ট করবে। তো প্রত্যেকটা এখন যখন এটা আমি আসলে আপনার জন্য অনেক মানে বড় আমার পাওয়ার। জন্য, আমি আগে মানে ভাবছিলাম যে সে কালের সে, যে সেই মেন্টালিটি আমি ভাঙতে পারছি অবভিয়াসলি। এটা আপনি একটা আমি কাজে গিয়েছেন বলেই কিন্তু উনার এই রূপটা প্রকাশ পেয়েছে। মানে আমি আগে বুঝতাম না যে সে নারীদের প্রতি একটু অন্যরকম সাইডে নেগেটিভ ছিল, যে ছিল নারীরা না, বিউটিশিয়ান হচ্ছে, আমার তো মনে হয় এটার মধ্যে কিছু হচ্ছে, ঝামেলা আছে। ঝামেলা আসলে আছে। অনেক সময় হয় কি, একজন নারীর জন্য কিন্তু অনেক নারীরা কলঙ্কিত হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা এটাই আপু একটা বললাম, যেন ব্যাপার। আমার পাশের বাসায় মেয়েদের, কাজের মেয়েটার উপর অনেক অত্যাচার হচ্ছে। তখন বলতেছে আপু এই বিল্ডিং এর পাশেরটা আমি কাজ করব না, বাধা থাকবো। আমি বললাম কেন? যে না আমাদেরকে তো সেফটি নেই আমার। দেখছেন, একজনের জন্য কতগুলো তখন মানুষকে আমি বললাম যে না, এই যে পুরুষও দেখা গেছে আমাদের প্রতি না মানে বিশ্বাসটা হারায় ফেলছে, যে হারিয়ে তোমরা ফেলছে। তো সার্ভেন্টই রাখতে পারছো না। রাইট। তখন আমরা কিভাবে কভারেজ করব? আমরা দেখা গেছে আমাদের নিজেদের থেকেও কাজের মেয়েকে এতটা আপন করে নেই বলার সেটাই, এই বাইরে। একজনের জন্য সবাই মানে সেটাই আপু। দোষী হচ্ছে। তো দর্শক, যেটা শুনলেন যে ভাইয়া কিন্তু আপুকে অনেক সাপোর্ট করে। শুরুতে কিন্তু এত সাপোর্টিভ ভাইয়া ছিলেন না, বাট আপা চেষ্টা করতে করতে কিন্তু ঠিকই বুঝিয়ে ফেলেছেন। তো এরকম আমাদেরও যদি পারিবারিক সাপোর্টটা এভাবে না পাই, কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না, ধৈর্য রাখতে হবে। নিজের ইচ্ছা শক্তি দিয়ে আমাদেরকে কিন্তু বারবার প্রমাণ করতে হবে, আপু যেভাবে করেছেন যে না আমি পারবো। একটু পাশে থাকো, দেখো তুমি আমি পারবো। ভাইয়া, আপনি যদি আমাদের অনুষ্ঠানটা দেখে থাকেন, তো আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপুর পাশে থাকার জন্য। আপনার মতো যদি এরকম আরো ভাইরা তাদের ওয়াইফদের পাশে থাকে, তাহলে কিন্তু আমরা বিশ্ব জয় করে ফেলতে পারি। কি বলেন আপনি? ইনশাআল্লাহ আপু। আচ্ছা, এটা তো ছিল ভাইয়ার সাপোর্ট। আর পারিবারিক ভাবে কিভাবে সাপোর্ট পেয়েছেন? আপনার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, আপনার ছেলে মেয়ে?
পারিবারিকভাবে ফ্রেন্ড সার্কেল? হ্যাঁ, আমি আমার শ্বশুরবাড়ি বা আমার ফ্যামিলিতে কেউ নারী ব্যবসায়ী ছিল না। আমি জীবনে ১ম আমি ফ্যামিলি থেকে বলেন, শ্বশুরবাড়ি থেকে বলেন, মনে হয় যেন আমি সাহস করে এটা আগিয়েছি। হুম, হুম, তো হুম, আমার ছেলে-মেয়ে আমাকে সবসময় সাপোর্ট করত। হুম, হুম, বিশেষ করে আমার মেয়েটা বেশি সাপোর্ট করত যে, "সারাদিন পড়াশোনা শেষ করে, এত পড়াশোনা শেষ করে এখন তুমি বাসায় মাঝেমধ্যে তুমি সঞ্চালনের নিজের দায়িত্বে এটা নিলা। তো কিছু একটা করো আম্মু।" তো মেয়ের মাথায় এই কনসেপ্টটা রেখে আমার বেসিক্যালি এই আগানোটা। তো ছেলে বলতো যে, "এমন কিছু করো যে বলে যে তুমি কিছু পারো বা এমন নরমাল কিছু করো না যে তোমাকে নিয়ে মানুষ হাসে বা তুমি পারতেছো না।" তখন ছেলেকে বললাম যে, "২ টা কনসেপ্ট আমার মাথায় ঘুরতেছে, এখন কোনটা করব বুঝতেছি না।" তখন আমি সারারাত চিন্তা করলাম যে আমার ইন্টেরিয়র ডিজাইনটা হতে হবে বেস্ট হুম, এবং প্রোডাক্টগুলো রাখতে হবে মানের সাথে কোয়ালিটি সম্পূর্ণ। হুম, হুম। যেমন পাকিস্তানি বললে কিন্তু পাকিস্তানি ড্রেস হয় না। হ্যাঁ, পাকিস্তানিটা বলে অথেন্টিকটা হ্যাঁ, আমরা সবসময় দেখি দেখি না। না। আর পাকিস্তানি বলতে আমাদের বাংলাদেশে এখন কিছু নেই আপু। সব হলো আপনার কপিটা। কিন্তু হুম, আছে এটা খুব রেয়ার কেস যেটা এখন আমি বিজনেসের বেলায় বুঝলাম যে কপিটা চলতেছে একদম 100% আর যেটা আমাদের একদম রিয়েল সেটা খুবই কম পাচ্ছি আমরা। এবং সেটার প্রাইসটাও তো হাই। খুবই আপনার যেখানে দেখা যাচ্ছে সুতি একটা ড্রেস নরমাল সেখানে 6000 5000 চলে যাচ্ছে। আর হুম, যেটা কপি সেটা কিন্তু 3000 মধ্যে আমরা সেল হুম, করতে হুম, হুম, পারছি। হুম, হুম। তো আমাদের বেসিক্যালি চলতেছে যেমন ইন্ডিয়ান গুলজিটা। এই গুলজিটাকে দেখা গেছে আমরা যেটা পাইকারি হোলসেলে কিনতেছি এটা একেকভাবে একেকটা প্রাইস লিখতেছে কিন্তু হুম, আমাদের হুম, নারী উদ্যোক্তারাই। তো আমি আমি আশা করব যে নারী উদ্যোক্তারা যারা আছেন গুলজি ইন্ডিয়ান যে ড্রেসগুলো আপনাদের দোকানে রাখা আছে চেষ্টা করবেন যতটুকু সম্ভব নরমাল প্রাইসের মধ্যে রাখার। আপনারা এটা হাই রেঞ্জে কখনোই নিবেন না। হাই রেঞ্জে নিলে কিন্তু এটা অনেক বেশি অসম্মান হবে আমাদের জন্য। কারণ আমরা প্রোডাক্টটা বাইরে থেকে আনি। এটার সেল কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে। হুম, আপনার হুম, দেখা গেছে অন্য একটা দোকানে যেয়ে দেখলাম হুম, এটা মনে হয় যেন দামের থেকেও তারা দ্বিগুণ লিখে রাখছেন। এটা আমাদের জন্য বড়ই অসম্মানজনক। আমি হুম, একজন নারী উদ্যোক্তা হিসাবে আশা করব যারা ব্যবসা করতেছেন তারা একটু কম প্রাইসের মধ্যে সেল হুম, করার চেষ্টা করবেন। আমি হুম। ইনশাআল্লাহ আশা করব আমরা নারী উদ্যোক্তারা এরকম যদি করতে পারি আমরা ঘরে ঘরে একটা নারী উদ্যোক্তা পেতে পারি ওই যে ইনশাআল্লাহ। বললাম না যে নিজের কাজের প্রতি সৎ থাকতে হবে। হ্যাঁ, এই সেটাই। জায়গাটাই কিন্তু মূল। সেটাই। ঘুরে ফিরে এই জায়গাটাই আসছে। জি আপু। এই যে কিছু মানুষের জন্য একটা কলুষিত হচ্ছে, কলঙ্কিত হচ্ছে বা নেগেটিভ ভাবছে, সে যদি সৎ থাকতো তার জায়গায় জি তাহলে আপু, কিন্তু এই বিষয়টা জি হতো আপু। না। এখন ব্যবসা করতে যেয়ে না আপু অনেক কিছু শিখছি। তবে আমি মনে করি যে এতটা লাভ করাটা ঠিক না। আমি মনে করি আ যেটা আম ন্যায্য যেটা সেভাবে ন্যায্য থাকা সেটা উচিত। রাখা হুম, উচিত। আমি মনে করি একজন হুম, নারী হুম, উদ্যোক্তা হতে হলে অনেক কিছু ছাড় দিতে হয়। আর আমরা হুম, প্রকৃত ব্যবসায়ী হতে গেলে হুম, অন্যরকম চিন্তা ভাবনা। হুম। কিন্তু আমরা নারী উদ্যোক্তা যখন আমরা কাজ করি চেষ্টা করব যে আরেকটা নারী উদ্যোক্তা যেন একটু কম রেঞ্জের মধ্যে দিয়ে উঠতে থাকে। হ্যাঁ, সবার কথাই চিন্তা করতে হবে। সবার কথাই চিন্তা করতে হয়। আপনি যখন আমি ৳১০ বেতন পাচ্ছি, আপনি পাচ্ছেন ৳৪০ কিন্তু আমার ৳১০ বেতনেরটাও হিসাব করতে হবে, ৳৪০টারটাও হিসাব করতে হবে। কিন্তু রাইট। ৳৪০ পাবেন বলে যে আমি আপনাকে প্রায়োরিটি দিব, সালাম দিব তা না। ৳১০ হুম, কাস্টমারও কিন্তু সে আমার কাছ থেকে ড্রেসটা হুম, কিনতেছে। হুম, হুম, তখন আমি আশা করব যে আপু বসেন ১ কাপ চা খান। হুম। আমি আশা করব আরকি। এই যে এতগুলো কাজ, এতগুলো স্বপ্ন, চ্যালেঞ্জ তো ছিল অনেক না? কি, কি চ্যালেঞ্জ ছিল? সেগুলো কিভাবে মোকাবেলা করলেন? চ্যালেঞ্জ ছিল বলতে বেসিক্যালি আমার যখন সঞ্চালনা আমি ১ম আমাদের 93 ব্যাচ ভিত্তিক এসএসসি আ সারা বাংলাদেশে। তো আমাদের বন্ধুরা যখন বলল, "তোর এত সুন্দর প্রেজেন্টেশন তুই কন্টিনিউ কর।" তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি শুধু বাইরে না, আমি 93 যে এসএসসি ব্যাচ ভিত্তিক অনুষ্ঠানগুলো আছে, আমি সঞ্চালনা করব। আমাকে তোরা দিস। আমার কোনো পেমেন্ট লাগবে না, কিচ্ছু না। তখন এই আস্তে, আস্তে আমার পথ চলা 2004 থেকে আমার সঞ্চালনা শুরু। তো বেসিক্যালি আমাকে সম্মানের সাথে সবাই অংশগ্রহণ করছে এবং সবাই আমাকে সাদর গ্রহণ করলো। ১ মাস আগে থেকে আমাকে নক করা শুরু করলো। হুম, তো মাঝখান দিয়ে যেটা এড হলো আমার এই বুটিক্সটা আরকি। বাহ! দারুণ। মানে আমি এড করলাম যে আমার যেন পাশাপাশি আরো পরিচয় আপনার থাকে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা সঞ্চালনাটাকে আমি প্রায়োরিটি দেব বেশি আর বুটিক্সটা আমার স্বপ্ন। স্বপ্ন।
এই আর কি। ভালোবাসার জায়গা। ভালোবাসার তো আপু জায়গা। আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আচ্ছা। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তার আ সাফল্য অনুষ্ঠানে এসে? আমার নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে খুব ভালো লাগলো। প্রথমত আমি সাবা আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। হুম। আর আমাকে হাসিনা আনসারী আপুর সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। সাবা আপু আপনাকে অনেক ধন্যবাদ। এমন একজন সুন্দর একজন মানুষের সাথে আমাকে পরিচয় করায় দেওয়ার জন্য। আর আমি কালকে দেখার পর থেকে আমি সাবা আপুকে এবং পুতুলকে বলতেছিলাম, এই আপুটার সাথে যেভাবেই হোক আমি আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করবই। যখন আমাকে পুতুল সকালবেলা ফোন করলো যে আপু আমাকে রাত্রে যেতে বলেছে, আপনি কি যাবেন? আমি পুতুলকে বললাম আমার যত যা ইচ্ছা তাই কাজ থাকুক, আমি কিন্তু আপুর সাথে কাজ করতে যাবই। তো এই হলো আমার স্বপ্ন, এই হলো আশা। আর আমার আশা আজকে এখানে পূরণ হলো হাসিনা আনসারী আপুর সাথে সাক্ষাৎ করে। ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপু। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ এবং সাবা আপুকে ধন্যবাদ যে আপনার সাথে আমার পরিচয়টা করিয়ে দিয়েছে। সাবা আপু আপনাকে কিন্তু আমরা থ্যাংক ইউ মিস সো করছি মাচ। জি আপু। এবং নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা থ্যাংক হবে। ইউ সো ভালো মাচ আপু। থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামে অ্যাড হতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেইল করতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন। প্রতি পর্বেই আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা। নারীর জীবন ভরে উঠুক সফলতায়। এই কামনায় শেষ করছি। আমি হাসিনা আনসার নাহার। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।